জেএমবি এবং হুজি, এবং ৮০ দশক থেকে তারা কাজ করছে। সারা দেশে একযোগে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ। আপনারা যারা ২০০১ থেকে ৫ এই সময়টা যদি দেখেন, তখন দেখবেন যে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস কিভাবে করা যায়, এটাই ছিল তখন দুঃখজনক সত্য এই দুটো জিহাদি দলের মূল কাজ। এরপর বাকি থাকে শেখ হাসিনার সময়। শেখ হাসিনার সময় যে কয়েকটা জিহাদি দল ছিল, মূলত আনসার ইসলাম, আনসার বাংলা টিম এবং আইএস, দেখা গেছে যে এক একটা হত্যাকাণ্ডের পরে ৭টা বিবৃতি দেওয়া হয় পর্যন্ত। এই খুঁজে খুঁজে বাইর করো কে কি ইসলামিস্ট আছে ওই এলাকায়। তখন একদম চিরুনি তল্লাশি হচ্ছে। সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন নেমে আসে সালাফি আকিদার যারা আহলেদি সম্প্রদায়, তাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন নেমে আসে এবং তারা গণহারে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়। আপনারা জানেন যে ২০১৭ সালে দেশে একটা ব্যাপক সংখ্যক রোহিঙ্গা আগমন ঘটেছিল। আমরা চাইলে কিন্তু পারতাম এই রোহিঙ্গা থেকে বেস করে সারা দেশে একটা সশস্ত্র জিহাদ বিপ্লব ডাক দিতে। আসসালামু আলাইকুম। ফেনী, চট্টগ্রাম এসব এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠানের সময় সাধারণত আগে পিঠা খেতে দেওয়া হয়, ঠিক আছে? আর বিয়ে বাড়ির যে মূল খাবার রিচ ফুড, এটা সাধারণত পরে দেওয়া হয়, পোলাও কোরমা যেটাকে আমরা বলি। তো এক লোক বিয়ে বাড়িতে অনুষ্ঠানে গিয়েছে ফেনী চট্টগ্রাম এলাকায়। তো সবার আগে যেহেতু পিঠা খেতে দিয়েছে, সে পেট ভরে পিঠা খেয়ে ফেলেছে। তো কিছুক্ষণ পর যখন বিয়ে বাড়ির মূল খাবার আসলো, পোলাও কোরমা, তখন সে হতবাক। আরে আমি তো ভাবছি এটা পিঠা খাওয়ার উৎসব, এখানে যে রিচ ফুড পোলাও কোরমা দেওয়া হবে এটা তো আমি জানতাম না। তো তখন দেখা গেছে অন্য লোকেরা তার সাথে যারা বিয়ে বাড়িতে গিয়েছিল, তারা ঠিকই পেট ভরে পোলাও কোরমা খাচ্ছে। তো ওই লোকটা আর পোলাও কোরমা খেতে পারছে না, কারণ সে তো আগে পিঠা খেয়ে পেট ভরে ফেলেছে। এখন আমি বিয়ে বাড়ির অনুষ্ঠানের কথাটা এই জন্য বললাম যে আমাদের দেশে অনেক আগে থেকেই জেহাদি কার্যক্রম চলছে এবং বহু লোকই নিজেদেরকে সশস্ত্র জিহাদ জন্য প্রস্তুত করতে চেয়েছে। বিশেষ করে পুরান জিহাদি সংগঠনের কথা যদি বলি, আমি জেলখানা যাদেরকে পেয়েছি, জেএমবি এবং হুজি, এবং ৮০ দশক থেকে তারা কাজ করছে। কিন্তু ওনাদের কাজের দৃষ্টান্ত ছিল অনেকটা এরকম যে আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, আমি আপনার এখানে একটা বোম মেরে দিলাম। এর মধ্যে যদি হুজি সংগঠনটা তৈরি হয়েছিল ৮০ দশকে আফগান ফেরত মুজাহিদকে দিয়ে। আফগান ফেরত হুজি সংগঠন মূলত তৈরি করা হয়েছিল রোহিঙ্গাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য, যে হুজিরা রোহিঙ্গাদেরকে একটা স্বতন্ত্র রাষ্ট্র আরাকানে তৈরি করে দিবে এবং সেই জন্য তারা কাজ করবে। কিন্তু পরবর্তীতে ওনার কি কারণে জানি না, আমি হুজিদের অনেক সংগঠন নেতাদেরকে জেলখানে পেয়েছি, বড় বড় নেতাদের। আমি জিনিসটা বুঝি না যে ওনারা পাহাড় থেকে সমতলে এসে পড়েছে। হয়তো পাহাড়ে অনেক মশার কামড়, পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়, এই জন্য ওরা সমতলমুখী জিহাদে নিজেদেরকে নিয়োজিত করেছে। কিন্তু হুজিদেরকে মূল প্রমোটিভ যারা করছিল ৮০ দশকে, এটাকে আরাকানমুখী মানে রোহিঙ্গাদেরকে বাঁচানোর জন্য, যে তোমরা রোহিঙ্গাদেরকে জন্য জিহাদ করবা বাংলাদেশ থেকে এবং রোহিঙ্গাদের আলাদা একটা রাষ্ট্র করবা। এতে পরবর্তীতে ওনারা পুরাপুরি বলতে গেলে বাংলাদেশে কাজ শুরু করে এবং কট্টরভাবে মানে অনেকগুলি ঘটনা হয়, বড় বড় ঘটনা হুজিদের করতে খুবই ভয়ঙ্কর আর কি। যাই হোক, আর আমরা সবাই জানি যে বেগম খালেদা জিয়া ইসলামের প্রতি সফট ছিলেন। তো খালেদা জিয়াকে অনেক সময় গোয়েন্দা সংস্থারা জানাইতো এই দুটো সংগঠনের ব্যাপারে, কিন্তু খালেদা জিয়া গুরুত্ব দিতেন না। এবং দুঃখজনক সত্য, এই জেএমপি হুজি এই দুটো সংগঠন বিএনপির সময় সারা দেশে কার্যক্রম চালিয়েছে, দাওয়াতি কার্যক্রম। কিন্তু পরবর্তীতে তাদের কাজটা হয়েছিল অনেকটা এরকম যে বিএনপিকে পিছন দিক দিয়ে ছুরি মারা। আপনারা যারা ২০০১ থেকে ৫ এই সময়টা যদি দেখেন, তখন দেখবেন যে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস কিভাবে করা যায়, এটাই ছিল তখন দুঃখজনক সত্য এই দুটো জিহাদি দলের মূল কাজ। এরপর বাকি থাকে শেখ হাসিনার সময়। তো শেখ হাসিনার সময় যে কয়েকটা জিহাদি দল ছিল, মূলত আনসার ইসলাম বা আনসার বাংলা টিম এবং আইএস, এদের কাজের কারণে যেটা হয়েছে, জিহাদি শক্তি যতটুকু অবশিষ্ট ছিল বাংলাদেশে, মানে জিহাদি মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের যারা অবশিষ্ট ছিল, এটা পুরোপুরি সমূলে উৎপাটিত হয়। কি কারণে উৎপাটিত হয়? আপনারা জানেন যে ২০১৫-১৬ সালে অনেকগুলি হত্যাকাণ্ড হয়েছিল বাংলাদেশে এবং প্রচুর বিবৃতি দেওয়া হয়েছিল, বিবৃতি কনফেশনাল অনেক বিবৃতি দেওয়া হয়েছিল, যে দেখা গেছে যে এক একটা হত্যাকাণ্ডের পরে ৭টা বিবৃতি দেওয়া হয় পর্যন্ত। আমি যে নিজে যে মামলা আসামি, অভিজিৎ রায় হত্যা মামলা, আমারও মামলায় ৭টা বিবৃতি আছে। আনসার ইসলাম, আনসার বাংলা টিম, পাকিস্তান থেকে পর্যন্ত বিবৃতি হয়েছে, আসিম ওমর আল কায়েদার প্রধান। এবার আইএসসি অনেকগুলো ঘটনা ঘটায়। আমি জানি না আইএস এরা অরিজিনাল আইএস কিনা, কিন্তু অনেকগুলো বিবৃতি দেওয়া হয়, মানে ঘটনা কে ঘটেছে জানি না, বিবৃতি দিয়েছে মাশাল্লাহ। বিবৃতি দিতে কোনো লস মানে কমতি করে নাই। ৭টা ৮টা পর্যন্ত বিবৃতি দেওয়া হয়েছে। এর ফলে যেটা হয়েছে, যখন বিবৃতি দেওয়া হয় তখন নির্দিষ্ট একটা দলের উপর ট্যাগ পড়ে, এই খুঁজে খুঁজে বাইর করো কে কি ইসলামিস্ট আছে ওই এলাকায়। তখন একদম চিরুনির
সাকার মতো চিরুনি তল্লাশি হয়েছে। সারা দেশে যত ইসলামিস্ট অবশিষ্ট ছিল এতে সবাইকে পুলিশ জেলে ঢুকায়। এবং সিলেটের সিএটিও এই সংগঠনগুলো ওই সময় তৈরি হয় সরকারের। এবং সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন নেমে আসে সালাফি আকিদার যারা আহলেদি সম্প্রদায়ের, তাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন নেমে আসে এবং তারা গণহারে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়। এই ঘরের ভিতরে এই কথাগুলো আপনাদেরকে আমি এই জন্য বললাম যে এরকম পিঠা খাওয়ার কারণে আর পুরোকর্ম খেতে পারেনি, ঠিক এরকমই আমাদের দেশে জিহাদি সংগঠনের নেতাদের তাড়াহুড়োর কারণে ওনারা পোলাও খাওয়ার সৌভাগ্য হয়নি। আপনারা জানেন যে 2017 সালে দেশে একটা ব্যাপক সংখ্যক রোহিঙ্গা আগমন ঘটেছিল। রোহিঙ্গা ম্যাসাকার যেটা বলি, আমরা চাইলে কিন্তু পারতাম এই রোহিঙ্গা থেকে বেস করে সারা দেশে একটা সশস্ত্র জিহাদ, বিপ্লবের ডাক দিতে, যে এখন আমাদের ভাইদের হত্যা করছে রোহিঙ্গাদের আগেও দেশে পাঠানো হয়েছে বাংলাদেশে 11-12 সালের দিকে, কিন্তু 2017 সালে ব্যাপক মাত্রায় আসছে। কিন্তু বললাম না যে পিঠা খেয়ে পেট ভরে ফেলছে, পোলাও খেতে পারে নাই। এখন রোহিঙ্গাদের জন্য যে সশস্ত্র জিহাদে ডাক দিবে, কে দিবে? সকল শক্তি তো আগেই শেষ। 80 দশক থেকে 90 দশকে যে যারা কাজ করছেন ওনারা ওদের সকল শক্তি 2001 থেকে 5-এ শেষ করে দিয়েছেন। এরপর যে টুকটা শক্তি ছিল এই শক্তিগুলো ওই যে বিবৃতির কারণে আনসার ইসলাম আর আইএস এই দুইটার সঙ্গে বিবৃতির কারণে এই শক্তিগুলো পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। এই জন্য 2017 সালে যখন রোহিঙ্গা আগমন ঘটলো, আমরা একটা সশস্ত্র বিপ্লব করতে পারতাম বাংলাদেশে, সশস্ত্র জিহাদ ডাক দিতে পারতাম রোহিঙ্গাদের বেস করে, এবং সেনাবাহিনীর একটা ইউনিটের সাপোর্ট আমরা তখন পেতাম যদি আমরা করতে পারতাম। কিন্তু আমাদের তখন নেতা ছিল না, আমাদের কোনো ব্যক্তিত্ব ছিল না যাকে ডাক দিবে, সবাই তো আগে জেলে ঢুকে গেছে। ঠিক আছে, এই জন্য পিঠার খাওয়ার কারো সুযোগ হয় নাই। তো এই জন্য এখনকার যে যে জিহাদি শক্তিটা যেটুকু অবশিষ্ট আছে এদের অবস্থাটা কি আমি বলি। আমি তো দীর্ঘদিন জেলে থাকছি, এত অবস্থা রয়েছে এখন যে কিভাবে জামিন বর্ধিত করা যাবে হাইকোর্টে, কিভাবে ডেথ রেফারেন্স খালাস করা যাবে, সবসময় এই ধান্দায়, মানে আমি কিভাবে বেঁচে থাকবো, এখন সবার ধান্দা হচ্ছে এইটা। তা আমাকে এখন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমাকে বেঁচে থাকতে হবে। মানে নিজের বেঁচে থাকা কিন্তু এটা বেসিক ইনস্টিংক্ট, আপনি বেঁচে থাকবেন এটা বেসিক ইনস্টিংক্ট, এটা আমি স্বীকার করি। কিন্তু এখন যে জেহাদি মনোভাব সম্পর্কে যে সকল ভাইরা আছে বা যারা জামিনে মুক্তি পাইছে বা যেটা আমি চিনি বা যারা কারাগার আছে, এদের মূল থিমটা হলো যে আমাকে খালাস করতে হবে ডেথ রেফারেন্স, আমাকে হাইকোর্টে জামিন বর্ধিত করতে হবে। মানে আমাদের এখন সকল জিহাদি কার্যক্রম এখন উচ্চ আদালত কেন্দ্রিক, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। মানে আমরা জিহাদ আর মাঠে ময়দানে করি না, আমরা এখন জিহাদ করি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। তো এই যে ভুল, অপরিপক্কতা, বেশি তাড়াতাড়ি খেতে যাওয়া, মানে পোলাও বাদ দিয়ে পিঠা খাওয়ার যে প্রচন্ড ইচ্ছা, তাড়াতাড়ি গিলতে যাওয়া সব খাবার, এই জন্য কি হয়েছে আজকে আমাদের যে একটা জেহাদি শক্তি ছিল বাংলাদেশে, জেহাদি মনোভাবের সাথে সম্পন্ন, সে 80 দশক থেকে পুরাপুরি নিঃশেষ, আর কিছুই আর নাই। আল্লাহ হাফেজ।